আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ। সেই কষ্ট হিসেবে ভারতকে আগামী দিনে নিজের আজকে আমরা চতুর্থ মানে মিলিটারি পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার, আমাদের আগামী দিনে একটা একটা করে চিটাগাং, সিলেট, রংপুর এবং অ্যাটলিস্ট এই চারটে এবং খুলনা অধিগ্রহণ করতে হবে আমাদের। যেরকম রাশিয়া যে কাজটা করছে, যে কাজটা ইসরায়েল করছে। আপনি আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন তাহলে? রাশিয়া এবং রাশিয়া বা ইউক্রেন, এই কিসের ইঙ্গিতে? তাহলে কি আপনি সরাসরি ভারতবর্ষকে যুদ্ধের জন্য অ্যাবসলিউটলি ওখানে রাশিয়ানদের উপর ইউক্রেনিয়ানরা অত্যাচার করছিল। রাশিয়ানরা তাদের রাশিয়ান কমিউনিটিকে বাঁচিয়ে অর্ধেক ইউক্রেন নিয়ে নিয়েছে। এবং আগামী দিনে খালেদা জিয়ার ছেলে যদি আসে, পরিস্থিতি ভালো হবে, কিন্তু আমার ধারণা ওকে বাঁচতে দেবে না ইউনিস। ও খুন করবে এবং খুন করে ভারতের নামে দোষ দিয়ে দেবে। একসময় বিএনপি এবং জামাত এরা একসঙ্গে এবং সঙ্গে এই ডিপ স্টেটের এজেন্ট এই বুদ্ধা, এরা একসঙ্গে মিলেই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছেন। খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া জেল থেকে এটা কিন্তু সমর্থনযোগ্য। আমার মনে হয় উনি প্রধানমন্ত্রী, ওনাকে আর শাস্তি দেওয়া উচিত ছিল না। ইটস গুড। কিন্তু আজকে যেটা হয়েছে, যখন নাকি ওরা আওয়ামী লীগকে ব্যান করলো, তখন এরা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। এবং এরা খুব ভালো করে জানে যে আজকে যদি বিএনপির সঙ্গে জামাতের যদি ভোট হয়, বিএনপি জিতবে এবং জামাত হারবে। সেই জন্য আস্তে আস্তে বিএনপিকে এলিমিনেট করার চেষ্টা করবে বা ভোটটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এবং ভোট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসাবে ওই হাদিনা খাদি কে আছে তাকে ধরে মেরেছে, এবং খাদির পরিবার বলছে ওটা মেরেছে ওই ইউনিস। ঠিক আছে, 85 বছরে ওর বদমাইশি তো কমে না, 86 বছরেও তো ওই খুনটা করেছে যাতে নাকি ভোটটা না হয়। মোহাম্মদ ইউনূস খুনটা করেছে বলছে? একদম ওর পরিবারের লোকেরা বলছে। নোবেল পেয়েছেন তো মোহাম্মদ ওর ইউনূস। আর ওটা পয়সা দিয়ে পাওয়া যায়। শুনুন, নোবেল প্রাইজ যারা দেয় তারা বেসিক্যালি একটা টাইমে একটা নোবেল কারণে এসেছিল। গত 20-30 বছর যারা নোবেল দিচ্ছে তারা সব ওই ডিপ স্টেটের এজেন্ট, এবং সেই হলেই নোবেল পুরস্কার পাওয়া যায়। নইলে আমি বলছি, মানে ওবামা নোবেল প্রাইজ পায়। ওবামার মতো একটা গন্ডগোলের লোক যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন নোবেল প্রাইজ পেয়ে গেল। বিশেষ করে শান্তি পুরস্কার বা ইকোনমিক্সে যে পুরস্কার পায়, এগুলো সবই পলিটিক্যাল ইয়েতে, নোবেলে। ও সেরকম একটা, মানে ও ওখানকার একটা সুদখোর ছিল, ওকে ইয়ে করে দিল, ওই কি বলে, নোবেল প্রাইজ দিয়ে দিল। তো এবার সেইরকম করে এবার সেই লোকটা আজকে ওকে খুন করেছে এবং ওর পরিবারের লোকেরাই বলছে। এবং আগামী দিনে খালেদা জিয়ার ছেলে যদি আসে, পরিস্থিতি ভালো হবে, কিন্তু আমার ধারণা ওকে বাঁচতে দেবে না ইউনিস। ও খুন করবে এবং খুন করে ভারতের নামে দোষ দিয়ে দেবে। কে কাকে খুন করবে একটু ইউনিস খুন করবে খালেদা জিয়ার ছেলেকে এবং খুন করে ও ভারতের নামে দোষ দিয়ে দেবে। আমি আপনাকে বলছি, ও যদি দেশে ফেরে, বেনজির ভুট্টোর যে দশা হয়েছিল ওর সেই দশা হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি লিখে নিন। এবং তাতে মানে এবং করে ওরা দোষ দিয়ে দেবে, যেমন বেনজির ভুট্টোর ক্ষেত্রে ওরা দোষ দিয়ে দিয়েছিল ভারতের নামে। তো এখানেও ঠিক সেই জিনিস হবে। আইএসআই থাকতে দেবে না, মানে আইএসআই কোনো ডেমোক্রেটিক পার্টিকে ওই দেশে থাকতে দেবে না। মানে এটা আমি আপনাকে লিখে দিচ্ছি। আপনি মিলিয়ে নেবেন আজ থেকে 6 মাস 1 বছর পর খালেদা জিয়ার ছেলে ওখানে গিয়ে, মানে জামাতের এগেনস্টে লড়াই করে ও ওখানে সার্ভাইভ করতে পারবে না, ওর বেনজির ভুট্টোর মতো দশা হবে। আপনি বলছেন যে গণতান্ত্রিক নির্বাচন বা ডেমোক্রেটিক যে নির্বাচন বা ডেমোক্রেটিক ইলেকশন, সেই জায়গা আর নেই বাংলাদেশ। আর কোনোদিন ডেমোক্রেটিক কোনো মুসলিম কান্ট্রিতে বা কোনো কমিউনিস্ট কান্ট্রিতে ডেমোক্রেসি আছে, এটা অ্যাবসলিউটলি অক্সিমোরন। এটা হতেই পারে না। আপনি চীনে কখনো ডেমোক্রেসি থাকতে পারে, রাশিয়ায় ডেমোক্রেসি থাকতে পারে, সৌদি আরবে ডেমোক্রেসি থাকতে পারে, ঠিক বাংলাদেশ আমি আগের দিন যেটা আপনাদের বললাম, বাংলাদেশ আজকে একটা শরিয়া আইনের দিকে যাচ্ছে। ও শরিয়া আইনে ওরা কখনো ডেমোক্রেসিকে অ্যালাউ করবে না। ওরা দেখুন আজকে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, তারপর ধরুন এই বিভিন্ন হিন্দুদের খুন করছে। এগুলো কিসের লক্ষণ? ইরানের মতো। এবং আমি বলছি, এরা হয় কি, এদের কোনো, আমাদের যেমন কোনো মিসরুল, ধরুন বিজেপি খারাপ কাজ করলো আমরা ভোট দিয়ে কংগ্রেসকে আনলাম, কংগ্রেস খারাপ কাজ করলো বিজেপিকে আনলাম। ওদের তা না। ওদের কোনো সরকার যদি পারফর্ম না করে ওরা শরিয়া আইন নিয়ে আসে। যেমন ইরান নাচতে নাচতে শরিয়া আইন নিয়ে এসেছিল 78 সালে। এখন ইরানের লোকেরা কেঁদে মরছে যে আমাদের কোনো স্বাধীনতা নেই। আফগানিস্তানে একই অবস্থা। আফগানিস্তানে ওদের ডেমোক্রেসি দিয়েছিল, ডেমোক্রেসি ওদের হজম হয়নি, টাকা চুরি চামারি করেছে, এই করেছে। এখন ওখানকার লোকেদেরও একই অবস্থা, ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, মেয়েরা চিকিৎসার জন্য ডাক্তার পায় না। কালকের দিনে বাংলাদেশের যে মেয়েরা আছে তারাও মহিলা ডাক্তার পাবে না, কারণ মহিলারা তো ডাক্তার করতে, মানে মহিলারা ডাক্তারি করতে পারে না ওদের ধর্মীয় আইন অনুযায়ী। তো আগামী দিনে বাংলাদেশের একই অবস্থা হবে এবং ওরা কখনো ডেমোক্রেসি চাইবে না। ডেমোক্রেসি হতেই পারে না। একটা ইসলামিক কান্ট্রি এবং একটা কমিউনিস্ট কান্ট্রিতে ডেমোক্রেসি থাকতেই পারে না। আমি সুপ্রত একটা প্রশ্ন করব যে
তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হওয়ার একটা চর্চা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক কিরকম স্থাপন হবে এরপরে যে মানে অন্তর্দেশীয় সম্পর্ক ভারতবর্ষের সাথে বাংলাদেশের, এই তারেক রহমানকে একদিকে প্রধানমন্ত্রী হওয়ার একটা চর্চার মুখে তিনি রয়েছেন। এই প্রশ্নটাই আছে যে ভারতবর্ষের সাথে আগামীতে বাংলাদেশের সম্পর্কটা কিরকম হবে, উনি প্রধানমন্ত্রী হলে ভারতের কি লাভ হবে? দেখুন, আগামী দিনে কি হবে সেটা তো বলা যাচ্ছে না। দেখুন, আফগানিস্তানে যেমন একসময় ভেবেছিল সবাই, আফগানিস্তানে যখন এই তালিবানরা এলো সবাই ভেবেছিল যে ভারতের সঙ্গে রিলেশন খারাপ হবে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আফগানিস্তানের ওই লোকগুলোকে ভারতই বাঁচিয়েছিল এবং পরবর্তীকালে ওরাই ভারতবর্ষে এসছে, এসে 7-8 দিন থেকে গেছে, ভারতের সঙ্গে রিলেশন ভালো করেছে ওরা, এবং আজকে ভারতীয় ওদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে ওদের লোকগুলোকে। কারণ এক সময় তো এরা আমাদেরই লোক ছিল, মানে তারা যাতে না খেয়ে না মরে আমরা সেটা দেখবো। আমেরিকানরা তাদের ডাম্প করে দিতে পারে, আমরা তো ডাম্প করতে পারি না, আমরা আফগানিস্তানের মানুষকে আজকের দিনে বাঁচিয়ে রাখছি। ঠিক সেরকম আগামী দিনে কি হবে বলতে পারছি না। বাংলাদেশে বাংলাদেশে কে এলে কি হবে আমরা কিছু বলতে পারছি না। আসুক, যে যখন আসবে, দেখুন এটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, তবে ভারত জানে কি করে ডিপ্লোমেসি মেনটেন করতে হয়। রহমানের প্রধানমন্ত্রী হওয়ার কি সম্ভাবনা? সেটা কি করে বলবো, সেটা সময় বলবে। আমি 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 দেখুন, এটা এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সবকিছু, এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বাংলাদেশে সবকিছু, যে বাংলাদেশে কিন্তু অ্যাবসলিউটলি মানে আনপ্রেডিক্টেবল, মানে পুরো জিনিসটা আগামী দিনে কি হবে কেউ বলতে পারছে না। অনেক কিছু হতে পারে। ধরুন আগামী দিনে ওরা অত্যাচার প্রচন্ড রকম বাড়িয়ে দিল, আমি বিশ্বাস করি ওরা যদি হিন্দুদের উপর অত্যাচার বাড়ায়, রাশিয়ানরা যেমন রাশিয়ানদের উপর যখন অত্যাচার হয়েছে, রাশিয়ানরা যেমন ইউক্রেনকে আক্রমণ করেছে, এটা আমার বিশ্বাস। যেরকম ইসরায়েল যতবার ইসরায়েলকে আক্রমণ করেছে, ইসরায়েল কিন্তু আরব দেশের জমি ছিনিয়ে নিয়েছে, সিরিয়া হোক এ হোক, তাদের জমি গোলান হাইটস হোক এটসেট্রা, একটা একটা করে অ্যাজ এ কস্ট অফ ওয়ার। এবং এটা কিন্তু চাণক্য পণ্ডিত বলে গেছিলেন 2500 বছর আগে, যে আমি যদি যুদ্ধ করি আমার যুদ্ধের একটা কস্ট আছে, আমার ডিফেন্সের একটা কস্ট আছে। আমি শুধুমাত্র আমার ডিফেন্সের দাঁড়িয়ে রাখবো, তো আমার পাশে সব বাইরের লোকেরা আছে, খারাপ লোকেরা, সেই কস্ট আমি বিয়ার করবো, তা হতে পারে না। সেই কস্ট হিসেবে ভারতকে আগামী দিনে নিজের আজকে আমরা চতুর্থ মানে মিলিটারি পাওয়ার এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার, আমাদের আগামী দিনে একটা একটা করে চিটাগাং, সিলেট, রংপুর এবং অ্যাটলিস্ট এই চারটে, এবং আহ, খুলনা অধিগ্রহণ করতে হবে আমাদের। যেরকম রাশিয়া যে কাজটা করছে, যে কাজটা ইসরায়েল করছে, চায়না আমাদের জমি আটকে রেখে দিয়েছে দেখুন 1962 সাল থেকে। একমাত্র এক্সেপশন জওহরলাল নেহেরু আর ইন্দিরা গান্ধী, যারা যুদ্ধে জিতেছে, যুদ্ধ জেলে পাকিস্তানকে অর্ধেক কাশ্মীর দিয়ে দিল। ইন্দিরা গান্ধী যুদ্ধে জিতলেন, যুদ্ধে জিতে বেনজির ভুট্টোর সঙ্গে, এই ভুট্টোর বাবার সঙ্গে, জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে, ভুট্টো যা শর্ত দিল সেই শর্ত মেনে নিল। এভাবে তো চলতে পারে না। আমাদের যে নীতি আজকে রাশিয়া বা ইসরায়েল চালাচ্ছে, আমাদের সেই নীতিতে চলতে হবে। আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন তাহলে? রাশিয়া এবং রাশিয়া বা ইউক্রেন, এই কিসের ইঙ্গিতে? তাহলে কি আপনি সরাসরি ভারতবর্ষকে যুদ্ধের জন্য অ্যাবসলিউটলি। ওখানে রাশিয়ানদের উপর ইউক্রেনিয়ানরা অত্যাচার করছিল, রাশিয়ানরা তাদের রাশিয়ান কমিউনিটিকে বাঁচিয়ে অর্ধেক ইউক্রেন নিয়ে নিয়েছে। ইসরায়েলের উপর যতবার অ্যাটাক করেছে, ইসরায়েল ততবার বিভিন্ন দেশের জমি ওরা ক্যাপচার করে নিয়েছে। 1948-এ করেছে, 1973-তে করেছে, 2006-তে করেছে। এবারও ওরা বলেছে যে এখান থেকে হাঁটো, তোমরা গাজা থেকে পার্মানেন্টলি হাঁটো, আমরা গাজা আমাদের দখলে থাকবে। তো যুদ্ধের তো একটা কস্ট আছে, এবং যুদ্ধের কস্ট হিসাবে আমাদের রাজারা চন্দ্রগুপ্ত থেকে শুরু করে হর্ষবর্ধন, শশাঙ্ক সবাই তাই করে এসছে। যুদ্ধে যখন আমি জিতবো, যুদ্ধের কস্ট হিসাবে আমি ওখানকার জমিটা আমি অ্যাকোয়ার করব। এটাই তো যুদ্ধনীতি। 2500 বছর চলে আসছে, এখনো চলছে। আমেরিকা, রাশিয়া, চায়না সবাই এই পলিসি চলছে। ভারতবর্ষ গান্ধীনীতিতে চলতে পারে না। গান্ধীনীতি ইজ অ্যাবসলিউটলি রং। গান্ধীজি ভগবদ গীতার যে ব্যাখ্যা দিয়েছে সেটাও মিথ্যে, অ্যাবসলিউটলি রং। আমি বলছি, আমরা আমাদের যদি এই ডিফেন্সে বাজেটের 24% খরচ করতে হয়, তবে যার জন্যই 24% খরচ হচ্ছে, তার থেকে আমরা ওই টাকাটা কেটে নেবো সময়ের শ্রম থেকে, এবং টাকাটা ইন দি ফর্ম অফ ল্যান্ড অনলি। উই হ্যাভ নো আদার অপশন। আমাদের ওই 4টে জেলাকে নিতে হবে আগামী দিনে। পুরো নর্থ ইস্ট ল্যান্ডলকড হয়ে পড়ে আছে। আমাদের চিটাগাং ইমিডিয়েটলি দরকার। নর্থ বেঙ্গলে আমরা দিনাজপুর থেকে জলপাইগুড়ি যেতে আমাদের গাড়িতে অর্ধেক দিন চলে যায়। রংপুর দরকার আমাদের। বারবার আমাদের নকশাল আমল থেকে আজ পর্যন্ত এই চিকেন স্নেক নিয়ে একটা সমস্যা হচ্ছে। রংপুর আমাদের দরকার। আমাদের এই খুলনার পোর্ট আমাদের দরকার। এবং আমাদের এই যে আমরা ডিফেন্স এত টাকা খরচ করছি, আগামী দিনে আমাদের দরকার হলে ওই বালুচিস্তান এবং অন্যান্য যে প্রভিন্স আছে সেগুলো আমাদের নিতে হবে, কারণ পাকিস্তানের পিছনে খরচা করছি। এবং নিতে হবে, কিন্তু ওখানকার যারা বাসিন্দা আছে
বাংলাদেশের ক্ষেত্রে যেমন হিন্দুদের নিয়ে আসতে হবে এই ল্যান্ডগুলোতে, পাকিস্তানের ক্ষেত্রে ওখানকার যারা বাসিন্দা আছে তো আমরা তাদের ল্যান্ড নেব, কিন্তু ভোটিং রাইট দেবো না, যেরকম ইসরায়েল যেটা করছে, রাশিয়া যেটা করছে। ল্যান্ড উইল বি উইথ আস, বাট ইউ উইল নট গেট দি ভোটিং পাওয়ার। দরকার হলে ছেড়ে দিয়ে চলে যাও দেশ ছেড়ে। দেখুন আমাদের এটা, আমি নতুন কোনো কথা বলছি না, চাণক্য পণ্ডিত বলে গেছেন এই কথা, এই কথা মহর্ষি মনু বলে গেছেন, এই কথা বেদান্ততে আছে। আমি বলছি আমাদের 2500 বছর আমরা এই পদ্ধতি চালিয়েছি আমরা, 2500 বছর ধরে, চন্দ্রগুপ্ত মৌর্য থেকে সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, সবাই এই পদ্ধতিতে চলেছে। আমরা নেহেরু, গান্ধীর ইন্দিরা গান্ধীর পলিসি চলতে পারি না। আমি আপনার কাছে একটা কথা বলবো, তাহলে আপনি এই ক্ষেত্রে বলতে চাইলেন যে পশ্চিমবঙ্গে যে আমরা বিগত জবে থেকে রাজ্যে আপনারা বলেছেন এটা, যে জবে থেকে তৃণমূল ক্ষমতায় এসছে এই রাজ্যে রীতিমতো ল্যান্ড গুলো অ্যাকোয়ার্ড হয়েছে বহিরাগতদের দিয়ে। আপনি তাদের বলছেন যে তারা ল্যান্ড গুলো অ্যাকোয়ার্ড করে রেখেছে, কিন্তু তাদের ভোটাধিকার দেওয়ার কোন রকম অধিকার না দেওয়াই উচিত ছিল। তারা যে ভোট দিয়েছেন তারা বলছেন। দেখুন পশ্চিমবঙ্গের জিনিস হিস্ট্রিটা আরো ভয়ঙ্কর। মুসলিম লীগ আফটার ইন্ডিপেন্ডেন্স, ভালো করে এটা খেয়াল করবেন, কেরালাতে তাদের অফিস খুলেছে, পশ্চিমবঙ্গে তারা খোলেনি। মুসলিম লীগ এখানে তারা কি করেছে, স্নিপার সেল হিসাবে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির মধ্যে ঢুকে যায় এবং সেখানে তাদের পলিসিটাকে তারা কন্ট্রোল করে। আপনি দেখবেন স্বাধীনতার পর জমিদারি আইন হয়েছে, আপনারা অনেক ছোট জলসাঘর সিনেমায় দেখতে পাবেন একজন জমিদার জমিদারি হারিয়েছে, তপন সিনহার হারমোনিয়াম সেখানে দেখবেন একজন জমিদার জমিদারি হারিয়েছে। কিন্তু এই যে যারা জমিদারি হারালো তারা সবাই হিন্দু। গনি খান চৌধুরীর পরিবার জমিদার হারায়নি, মুর্শিদাবাদের বহু জমিদার আছে তারা কেউ জমিদারি হারায়নি, হারিয়েছে শুধুমাত্র হিন্দুরা, রাজবংশীরা হারিয়েছে। নর্থ বেঙ্গলে রাজবংশীরা জমিদারি হারিয়েছে, রাজবংশীদের জমি নিয়ে নিয়েছে এই উদয়ন গুহর বাবা কমল গুহ, এদের এদের গ্যাং, তারা জমি হারিয়েছে। এখানে মাহিষ্যরা হারিয়েছে, কায়েস্তরা পশ্চিমবঙ্গে তারা জমি হারিয়েছে, কিন্তু এরা হারায়নি। এরপর ভূমি সংস্কার হলো, ভূমি সংস্কারে ভূমি হারিয়েছে শুধুমাত্র হিন্দু যে জমিদাররা তারা, বা হিন্দু যাদের কাছে এক্সট্রা জমি ছিল তারা। কোনো মুসলমানের, আপনি বলুন তো মুর্শিদাবাদ বা মালদায় কোনো ভূমি সংস্কার হয়েছে? হয়নি, কারণ ওখানে ভূমিটা ছিল মুসলিমদের হাতে। আমি যেটা বলছি যে আমাদের এখানে, আমাদের পশ্চিমবঙ্গের সব শিল্প শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের শিল্প সর্বনাশ হয়ে গেছে, একটা মাত্র শিল্প শেষ হয়নি, অ্যান্ড দ্যাট ইজ চর্মনগরী। কেন? কারণ যেহেতু মুসলমানরা ওখানে কাজ করে। আমি বলছি মুসলিম লীগ পশ্চিমবঙ্গে কিন্তু মানে 1947 থেকে বিভিন্ন দলের হয়ে, আজকে এটা তৃণমূল আসার পর এক্সপোজড হয়ে গেছে, কিন্তু তার আগে কমিউনিস্ট পার্টি, তার আগে যখন কংগ্রেস ছিল তারা পলিসি কন্ট্রোল করতো। এবং আজকে তারা গ্রামের জমি সব দখল করেছে, বর্ধমানের জমি মুসলিমদের হাতে, বীরভূমের জমি আজকে মুসলিমদের হাতে, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার সব চাষের জমি মুসলিমদের হাতে চলে গেছে। এরা যদি ভারতীয় না হয়, যদি আজকে এসআইআর এ ধরা পড়ে যে এরা ভারতীয় না, অথচ এরা জমি দখল করে বসে আছে, বহু বাংলাদেশি পলিটিশিয়ানের জমি পশ্চিমবঙ্গে আছে, হাজার হাজার বিঘে জমি, যদি না হয় সেই জমি আমাদের নিয়ে নিতে হবে, সেই জমি আমাদের ক্যাপচার করতে হবে। এবং আগামী দিনে মানে স্ট্রং আইন আনা দরকার, যেরকম ভাড়াটে আইন এসছে সেন্ট্রালে, সেরকম জমি আইন আনা দরকার। এবং যে আমাদের দেশের মানে ইয়ে নয়, যে আমাদের দেশের নাগরিক নয়, তার থেকে ভূমি কেড়ে নিতে হবে। কথা বলবো আপনাকে এক কথায়, বা এক কথায় তো হয় না, আমি দু কথায় যদি উত্তর নিই, যে এই মুহূর্তের ভারতের বাংলাদেশের প্রতি কি ঠিক করা উচিত? আমি এক্ষুনি বললাম ভারতবর্ষের ওই ধীরে 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 ওই প্রথমত 1 কোটি লোককে বাঁচাতে হবে, কিন্তু ওই 1 কোটি লোক এসে এই কলকাতার বাইরে বা শিলিগুড়ির বাইরে বা বর্ধমানের বাইরে এসে বসবে না। ওই 1 কোটি লোককে থাকার জন্য জমি দরকার, সেই জমি আমাদের ঠিক রাশিয়ানরা যেভাবে ইউক্রেনের অর্ধেক কেড়ে নিয়েছে, আমাদের সেভাবে বাংলাদেশের 4টে ডিস্ট্রিক্টকে নিয়ে নিতে হবে। এটাই যুদ্ধনীতি, এটাই চাণক্য নীতি, আমি সেটাই বললাম, এটাই চাণক্য নীতি, এটাই যুদ্ধনীতি। এই নীতি আমেরিকা ফলো করে, চায়না ফলো করে, রাশিয়া ফলো করে, ইসরায়েল ফলো করে। আজকে পৃথিবীর চতুর্থ, আমরা রাশিয়ার থেকে এগিয়ে, অর্থনীতিতে রাশিয়ার থেকে এগিয়ে, আমরা মিলিটারি পাওয়ার প্রায় রাশিয়ার সমান, আমরা চীনের প্রায় কাছাকাছি, আমরা আমেরিকার প্রায় কাছাকাছি, সেখানে আমরা ইসরায়েলের থেকে আমরা এগিয়ে, ইসরায়েলের থেকে আমরা ইকোনমিতে এগিয়ে, ইসরায়েলের থেকে আমরা মিলিটারি পাওয়ারে এগিয়ে। তাহলে হোয়াট এলস? আমরা কার জন্য অপেক্ষা করছি? কার থেকে অ্যাপ্রুভাল চাই? ইউএন? নো, আমাদের ইউএন এর থেকে কোনো অ্যাপ্রুভাল দরকার নেই, ইউএন এর থেকে কোনো অ্যাপ্রুভাল দরকার নেই, আমি খুব স্ট্রেট ওয়েতে বলছি। আর এটা আমি আমার কথা বলছি না, এটা সারা পৃথিবীতে এই নিয়ম চলছে। গত 2500 বছর আগে চাণক্য পণ্ডিত এই নিয়ম ঠিক করে দিয়ে গেছেন, এই নিয়মই চলছে, এর মধ্যে কোনো অন্য কোনো নিয়ম নেই। এবং খুব সভ্যভাবে
খুব ভদ্রভাবে, আমরা কাউকে শাস্তি দেবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু না। কিন্তু আমাদের ডিফেন্সের যে এক্সপেন্ডিচার 24%, someone has to bear that cost. আমি সুতরাং একটা প্রশ্ন করব যে আকাশপথে আঘাতের সক্ষমতা এবং নজরদারি, আকাশপথে আঘাতের সক্ষমতা এবং নজরদারি জোরদার করতে তুরস্ক থেকে আরো বাইরাক্টার TV-2 অ্যাটাক ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ। কি প্রতিক্রিয়া দিতে পারে? দেখুন, তুরস্কের থেকে ড্রোন কেনা আর এখানে চাষ করার জন্য বাংলাদেশের থেকে ট্রাক্টর কেনা একই জিনিস। তুরস্ক আবার ড্রোন কি বানাবে? এটা হলো এই তো, পশ্চিমবঙ্গে চাষ করার জন্য আপনি আমেরিকা থেকে না হয়ে আপনি বাংলাদেশ থেকে ট্রাক্টর নিচ্ছেন, সেরকম ব্যাপার। তুরস্ক ড্রোনে কিছুই হবে না, ওই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। 2 পিস বোম পড়লে মোটামুটি সব সিধে হয়ে যাবে। বোম পড়লে না, আমাদের যদি আমরা ওখানকে একটা বোম ফেলতে হবে না। ভারত সরকার যদি ওখানে বলে যে যারা যারা ভারতীয় বাংলাদেশে আছো তারা সব ইন্ডিয়াতে চলে আসো, 7 দিনের মধ্যে ওরা সারেন্ডার করবে, ওরা যুদ্ধতেই যাবে না। ও পয়সা খরচ করতে হবে, মিলিটারিদেরও তো কিছু কমিশন টমিশন খেতে হয়। ওই কমিশন খাওয়ার জন্য ওদের যে মিলিটারি অফিসাররা, তারপর এই যারা যারা রাজত্ব করছে, তারা এই খেলাটা খেলছে আর কি, নাথিং এলস। সুতরাং আমি বলবো, বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে, ঢাকায় ঐতিহাসিক মধুধর ক্যান্টিন ভাঙচুর অজ্ঞাত যুবকের, একদম বাংলাদেশ আনরেস্ট রীতিমতো, এবং বাংলাদেশে রাতের অন্ধকারে ট্রাক আজকে লুটপাট, এর শেষ নেই। না না, লুটপাট তো দেখুন ওদের রক্তে আছে লুটপাট, এবং এটা আমি খুব খুশি যে ওরা লুটপাট করছে। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু ইরান এবং আফগানিস্তান হওয়ার পথে চলছে। এনার্কি এদের রক্তে লুটপাট করা। এরা গত 1400 বছর ধরে এই লুটপাট করা, নারী ধর্ষণ, খুন করা, এবং এরা বিশ্বাস করে যে লুটপাট, নারী ধর্ষণ এবং খুন করলে এরা স্বর্গে যাবে এবং গিয়ে 72টা হুর পাবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমি বিন্দুমাত্র আশ্চর্য নই, এবং কিছুদিন যদি ওখানে অ্যানার্কি চলে তাতেও আমার খুব একটা চিন্তা নেই। শুধু একটাই ব্যাপার, যে ওখানে 1 কোটি মানুষ আছে, সেই 1 কোটি মানুষকে আমাদের পুনর্বাসন দিতে হবে, তার জন্য জমি দরকার, এবং এই জমির জন্য আমাদের রাশিয়া এবং ইসরায়েলের পদ্ধতিতে ওদের 4টে জেলাকে আমাদের অধিগ্রহণ করতে হবে, ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। আমি 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 সুদীপ্তদা একটা প্রশ্ন করব যে ভারতবর্ষ এখনো পর্যন্ত কেন এতটা সংযম দেখাচ্ছে, আর এখনো কেনই বা সমস্ত বাণিজ্য বন্ধ করা হচ্ছে না ভারতবর্ষের তরফ থেকে, কেনই বা বাংলাদেশকে ঘুরিয়ে দিচ্ছে না? দেখুন, বাণিজ্য তো বন্ধ করা উচিত, আমিও বিশ্বাস করি। এদের উপর বেশ কিছুটা ভরসা করা হয়েছে। আমাদের আমাদের দেখুন, আমাদের যারা প্রতিরক্ষা দপ্তর বা আমাদের বিদেশ দপ্তর, তারা বিভিন্ন প্লাস মাইনাস এটসেট্রা অনেকগুলো টাকা ওদের বাকি আছে, যে জন্য হয় না, বহু টাকা ওরা আমাদের দেয়নি। তো সেই সব জিনিসও সেটেল করতে হবে ওদের সঙ্গে। তো করে একটা টাইমে আস্তে আস্তে যাচ্ছে সেদিকে। বা বিদ্যুতের বিল, তারপর ধরুন বহু খাবার দাবার নিয়ে গেছে যেগুলোর পয়সা কড়ি দেয়নি। ঠিক আছে, ওদের তো মাথার তেল থেকে শুরু করে সবকিছু আমাদের দেশ থেকে যায়, এবার সেসব পয়সা কড়ি এখনো পেমেন্ট করেনি, এইসব মানে। ভারতবর্ষ যদি তারা অর্থনৈতিক সাহায্য বা অনুদান দেওয়া ছেড়ে দেন, তাহলে ভারতবর্ষ ভিখারি হয়ে যাবে বা পথে বসে যাবে। তো পাগল, এসব হলো আগামী ইলেকশনে যাতে একটা টিকিট পাওয়া যায়, সেই জন্য এদের মাথায় গন্ডগোল আছে। এরা এইসব করে ওই ইউনিস ব্যুরোকে খুশি করে, যদি ওই গরম গরম 2-1টা বক্তৃতা দিয়ে, ফেব্রুয়ারিতে ভোট আছে, যদি 1টা 2টো টিকিট পাওয়া যায়, এই জন্য এইসব আজে বাজে কথা বলে। এর কথার কোনো গুরুত্ব নেই আর কি, এখন সবাই এরকম ফাঁকা আওয়াজ দিচ্ছে ওদের মধ্যে। সাদবাদের লেখক বিখ্যাত হুমায়ুন আজাদ একটা সময় বলেছিলেন যে তসলিমা নাসরিনের যেরকম সমালোচনা করেছিলেন ঢাকায় বসে, তিনি বলেছিলেন মোহাম্মদ ইউনূসকে যে তিনি একজন সামান্য ফেরিওয়ালা মাত্র। আপনিও কি সমর্থন করেন? ও সুদখোর, মোহাম্মদ ইউনিস একজন সুদখোর। ও ওখানে সুদের ব্যবসা ফেঁদে বসেছিল এবং বহু রকম দুর্নীতি আছে। ওর জেলে যাওয়ার কথা, কিন্তু ও পালিয়ে চলে যায় আমেরিকায় ওই ওবামাকে ধরে। ও ওই ওবামার পার্টিকে প্রচুর ঘুষ টুস দিত। ও এখান থেকে যে টাকাটা চুরি করেছিল বাংলাদেশ থেকে, বাংলাদেশের মানুষকে বিক্রি করে দিয়ে, ও সর্বশান্ত করে, ও যে টাকা বানিয়েছিল সেই টাকা দিয়ে ও ওবামা এবং পরবর্তীকালে বাইডেন এদের প্রচুর টাকা ঘুষ টুস দিয়েছে। ঠিক আছে, আমেরিকান ডেমোক্রেট পার্টিতে ঘুষ না, ওদের ওখানে বলে কি বলে, লবিং না কি বলে। তো ওই লবিং টবিং সব করেছিল আর কি, করে ওই ওই দেশে মোটামুটি ওখানে ছিল। তো ছিল। এবার আপনি আপনি দেখবেন, ওদের দেশে দুরকম নীতি। ওদের দেশে সবাইকে বলছে যে মাথায় হিজাব পড়তে হবে, আর এদিকে আপনি ইউনিসের মেয়ে আমেরিকায় না ইউরোপে থাকে, তার ড্রেস দেখবেন, দেখলে বুঝতে পারবেন ও অ্যাকচুয়ালি ওই দেশে এরা মানে ম্যানেজ করে আছে। ওর জেল খাটার কথা, ওকে আপনি ফেরিয়ালা বলছেন, ফেরিয়ালা না, ও একটা বেসিক্যালি ডাকাত। ওর বহুদিন আগে জেল খাটা কথা ছিল, মানে খালেদা জিয়ার জায়গায় উচিত ছিল ওকে জেলে পাঠানো, তার বদলে খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। এখন তার জন্য ভুগতে হচ্ছে শেখ হাসিনাকে।
আমি এবার জিজ্ঞেস করবো সৈকতদা যে ওখানকার বাংলাদেশের যে হিন্দুদের ওপরে এই যে অত্যাচার কন্টিনিউয়াস আমরা কন্টিনিউইটি দেখছি সেটা যেভাবে দীপু দাসকে এভাবে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হলো একাধিক হিন্দু আমাদের কাছে তারা ফেস রিভিল করতে চাইছেন না তারা বলছেন তারা সমস্যায় রয়েছেন এর আগেও আমরা কলকাতায় বসে এক হিন্দুর সাথে কথা বলেছিলাম তিনি পালিয়ে এখান থেকে এসেছিলেন কিছুদিন চিকিৎসার ভিসাতে ছিলেন একদম আমরা হাজার রিকোয়েস্ট করে তাকে মুখ দেখানো যায়নি তার আমি বলবো যে এই ধারাবাহিকভাবে যে হিন্দুদের ওপরে অত্যাচার চলে যাচ্ছে ক্রমাগতভাবে সেটা কি চলতেই থাকবে? দেখুন, মুসলিম দেশে যারা নাকি সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হবে। আমি আবার বলছি, এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। আমাদের শীর্ষেন্দু গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মৃণাল সেন, অপর্ণা সেন কিংবা আনন্দবাজার পত্রিকা বা বর্তমান পত্রিকা যা বলেছে আপনাদের এখনো পর্যন্ত, বা আমাদের চিরকুটে চাকরি পাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এক্স ভাইস চ্যান্সেলর, ঠিক আছে, এরা আপনাদের যা বলেছে সব মিথ্যা কথা। আমি আপনাকে বলছি, কোনো মুসলিম কান্ট্রিতে সংখ্যালঘুরা সভ্যভাবে বাঁচতেই পারে না, অসম্ভব ব্যাপার। আরে আপনি দেখতে পাচ্ছেন না দক্ষিণ 24 পরগনায় কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? আপনি দেখুন মুর্শিদাবাদে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মালদায় কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আমি মানে অন্য দেশে যেতে হবে না, আমাদের হিন্দু কান্ট্রি, সেখানে একটা দুটো জেলা যেখানে নাকি মুসলিমরা সংখ্যাগুরু, আপনি হাসনাবাদে কিভাবে অত্যাচার করেছে দিনের পর দিন। আমি বলিনি, প্রথম বলেছে সিপিএম এর একজন এমএলএ 2013-তে বিধানসভায় তুলেছিলেন, যেটা মমতা ব্যানার্জি তাকে বলতে দেননি। তারপর এতদিন পর আমরা দেখছি যে ওখানে পিঠে খাওয়ানোর ব্যবসা চলতো এতদিন ধরে। দক্ষিণ 24 পরগনায় আজকে এই জাহাঙ্গীর বা শওকত মোল্লা কি ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে ওখানে। যেখানেই একটা গ্রামে যদি মুসলমানরা মানে সংখ্যালঘু হয়, সেখানে মানে যে সংখ্যাগুরু হয়, সংখ্যালঘুদের ওরা টিকতে দেয় না। সেখানে তো দেশটা ওদের, অত্যাচার হবেই। দেখুন, মুসলমানরা যে দেশের সংখ্যাগরিষ্ঠ সেখানে অত্যাচার হবেই, এই নিয়ে কারো যেন কোনো রকম সন্দেহ না থাকে। এখন আমরা যদি, আমাদের উচিত আমাদের বাঁচানো, এবং সেটা ওই রাশিয়া এবং ইসরায়েল যেভাবে বাঁচাচ্ছে সেভাবে, আর কোনো রাস্তা নেই, আমাদের কাছেও আর কোনো রাস্তা নেই। বলবো খুব শীঘ্রই কি ভারতবর্ষের গৃহমন্ত্রকের তরফ থেকে কোনো বিশাল পদক্ষেপ নেওয়া হতে চলেছে অতি শীঘ্রই? না, আমার সেরকম কিছু জানা নেই। মানে তারা করলেও তারা তো ওপেনলি বলবে না। তবে শুনেছি, সেদিন একটা জায়গায় শুনলাম যে রাষ্ট্রপতি মহোদয়া উনি নাকি যুদ্ধের জন্য পারমিশন দিয়েছেন। সেদিন শুনলাম একটা জায়গায়, মানে বাংলাদেশের বিরুদ্ধে যে যুদ্ধ করতে চায় সেই পারমিশনটা নাকি দিয়ে দিয়েছে। আমি সেদিন ক্যালকাটা ডায়ালগসে মনোজবাবু বলছিলেন, আমি সেখান থেকে শুনলাম যে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে গেছে, ফলে যুদ্ধ যে কোনো সময় ভারতবর্ষ করতে পারে, কিন্তু করবে কি করবে না সেটা আমি জানি না। মানে সে পারমিশনটুকু আছে। আপনাদের কাছে সেই নিয়ে কোনো তথ্য নেই এই বিষয়ে? না, কোনো তথ্য নেই। কতটা আশাবাদী দুদিনে শেষ, দুদিনে বাংলাদেশকে মারা আর ছাড়পোকা মারা একই ব্যাপার। একদমই। আমি শেষ দুটো প্রশ্ন আপনার কাছে সৈকতদা রাখবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এবার ভারতবর্ষকে হুঁশিয়ারি পাকিস্তানের যুবনেতার বাংলাদেশের উপর কোনো হামলা হলে পাকিস্তান সেনাও মিসাইল মিসাইল তৈরি এবং তারা তার জবাব দেবে বলে হুমকি দিয়েছেন এই শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের ওই নেতা কামরান সৈয়দ উসমানী। এর পাশাপাশি তিনি পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক জোটেরও আহ্বান জানান। কি বলবেন? এতবার গিয়ে তোদের দেশে ভারতবর্ষ গিয়ে বোম ফেলে এলো, তখন কিছু করতে পারিসনি তোরা। তোরা যে ওই বাংলাদেশকে বাঁচাতে, আগে নিজের ঘরটাকে সামলা। কতবার গিয়ে বম্বিং করে এলো, ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করে এলো, কিচ্ছু করতে পারেনি কপচানো ছাড়া। ওদের দ্বারা দেখুন, ওই একই অবস্থা। আগামী ইলেকশনে টিকিট দরকার, শাহবাজ শরীফকে খুশি করছে যাতে মিডিয়াতে আসতে পারে, এসে যাতে ওকে মানে একটা দুটো টিকিট দেওয়া হয়, এর বেশি আর কিচ্ছু না। ওদের গিয়ে বারবার গিয়ে বোম মেরে আসছে, ইন্ডিয়ায় নিয়ে 4বার না 5বার গিয়ে ওদের দেশে ঢুকে বম্বিং করে এলো, তখন কিছু করতে পারেনি, আর যে গেছে বাংলাদেশকে বাঁচাতে। ঠিক আছে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। এটা আমাদের দর্শকরা রেখেছে যে ভারত বাংলাদেশ যুদ্ধ ঠিক কতক্ষণে ধ্বংসস্তূপ হবে বাংলাদেশ? দেখুন, ধ্বংসস্তূপ হতে খুব মানে বাংলাদেশকে ধ্বংস করা, আমি বলছি মানে ধ্বংস করার সুযোগ পাওয়া যাবে নাকি সন্দেহ আছে। ভারতবর্ষ যদি আজকে একটা ডিক্লারেশন দেয় না, যে যেসব ভারতবাসী বাংলাদেশে আছো তারা ভারত ছেড়ে বেরিয়ে আসো, বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসো, বা যদি ইউরোপ মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে না যে সবাই বেরিয়ে আসো ওই দেশ থেকে, তখনই বাংলাদেশ সারেন্ডার করবে, বাংলাদেশের যে সেনা আছে তারা সারেন্ডার করবে। মানে ধ্বংস পর্যন্ত যেতে হবে না। এবং আমার মানে অনুরোধ ভারত সরকারকে, সারেন্ডার করার সঙ্গে সঙ্গে 4টে জেলাকে কেটে যেন বের করে দেয়, যাতে ওই 1 কোটি হিন্দুকে মানে থাকতে দেওয়া যায় আর কি। যে কাজটা রাশিয়া করছে, আবার বলছি, যে কাজটা ইউক্রেন করছে, যেটা চায়না আমাদের সঙ্গে করেছে চাচা নেহেরুর সময়। কোন জেলাগুলোর কথা বলছেন? ময়মনসিংহের কথা বলছেন? না, আমি বলছি রংপুর,
খুলনা, ওদিকে চিটাগাং, আর এদিকে সিলেট। এই 4টে জায়গাকে নিয়ে নিতে হবে নিজেদের কবজায়। আমাদের কাছে আর কোনো অপশন নেই, মানে এটাই নীতি, এটাই যুদ্ধ নীতি।